আমাদের বাড়ির কুয়োর পানি খুব মিষ্টি। আজ ছেলে বলল সে কুজো পরিষ্কার করবে। দুপুরের দিকে কুজোর কাছে গেলাম। সে কুজোতে নেমে পরিষ্কার করছে, আমি উপর থেকে দড়ির বালতি দিয়ে সাহায্য করছি। কাজ শেষে উপরে উঠল। তার সারা শরীর পানিতে ভিজে গেছে। আমি তাকে গামছা দিলাম। সে শরীর মুছতে মুছতে বলল, মা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। আমি বললাম, কেন? সে লজ্জা পেয়ে বলল, আমার লজ্জা লাগে। তারপর কুয়ার পাড়ে বসে পানি খেতে খেতে বলল, মা, এই কুজোর পানির মতোই তোমার ভালোবাসা আমার জন্য গভীর। আমি অবাক হয়ে তাকালাম। সে আমার পাশে বসে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। কুজোর পানিতে আমাদের ছায়া পড়েছিল। সে আরও বলল, মা, এই কুজোর মতোই আমার ভালোবাসা তোমার জন্য গভীর থেকে গভীরতর হচ্ছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। তারপর সে কুশোর পানিতে আমার হাত ডুবিয়ে দিয়ে বলল, মা, এই ঠান্ডা পানির মতোই তুমি আমার জ্বলন্ত হৃদয়ে শান্তি এনে দাও। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমিত্রা চক্রবর্তী। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম বিশ্বজিৎ চক্রবর্তী, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাজীব আর প্রিয়া। রাজীব ২০ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। প্রিয়া ১৩ বছর বয়সী, স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি সেটা এক অদ্ভুত রহস্যের কাহিনী। যেদিন থেকে সেই ঘটনাটা শুরু হলো, সেদিন থেকেই আমার জীবনে এমন সব অভূতপূর্ব ঘটনা ঘটতে শুরু করল যা আমি স্বপ্নেও ভাবিনি। সেদিন সকালবেলা আমি স্বামী বিশ্বজিৎকে অফিসে পাঠিয়ে প্রিয়াকে স্কুলে পাঠালাম। রাজীব সেদিন কলেজ বন্ধ বলে বাড়িতেই ছিল। আমরা দুজনেই বাড়ির পিছনের দিকে আমাদের পুরনো কুজোটার কাছে গেলাম। এই কুজোটা আমাদের পরিবারের সাথে বহু বছরের স্মৃতি জড়িয়ে আছে। দাদুদাদি থেকে শুরু করে আমাদের পর্যন্ত সবাই এই কুশোর পানি খেয়েছি। রাজীব বলল, মা, এই কুজোটা বহুদিন ধরে পরিষ্কার করা হয়নি। আমি নেমে একটু পরিষ্কার করে দেই কি? আমি বললাম, ঠিক আছে, তবে সাবধানে করিস কে। রাজীব দড়ি বেঁধে কুজোতে নামল। আমি উপর থেকে বালতি দিয়ে তার সাহায্য করছিলাম। প্রায় ২ ঘণ্টা কাজ করার পর সে উপরে উঠে এল। তার সারা শরীর পানিতে ভিজে গিয়েছিল। আমি তাকে একটা গামছা এনে দিলাম। সে গামছা দিয়ে শরীর মুছতে মুছতে বলল, মা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। আমি অবাক হয়ে বললাম, কেন বাবা? আমি তো স্বাভাবিকভাবেই তাকিয়ে আছি। সে একটু লজ্জা পেয়ে বলল, না মা, আমার একটু লজ্জা লাগে। তারপর কুজোর পাড়ে বসে পানি খেতে খেতে সে বলল, মা, এই কুজোর পানির মতোই তোমার ভালোবাসা আমার জন্য গভীর। আমি অবাক হয়ে তাকালাম। এমন কথা রাজীব আগে কখনো বলেনি। সে আমার পাশে বসে বলল, মা, আমি তোমাকে শুধু মা হিসেবে নয়, একজন নারী হিসেবেও ভালোবাসি। কুজোর পানিতে আমাদের ছায়া পড়েছিল। সূর্যের আলো পানিতে প্রতিফলিত হয়ে একটা অদ্ভুত দৃশ্য তৈরি করেছিল। রাজীব আরও বলল, মা, এই কুজোর মতোই আমার ভালোবাসা তোমার জন্য গভীর থেকে গভীরতর হচ্ছে। আমি তোমাকে বিয়ে করতে চাই। এরপর সে কুজোর পানিতে আমার হাত ডুবিয়ে দিয়ে বলল, মা, এই ঠান্ডা পানির মতোই তুমি আমার জ্বলন্ত হৃদয়ে শান্তি এনে দাও। আমি তখন কিছু বুঝে উঠতে পারছিলাম না। রাজীব কেন এমন কথা বলছে? হঠাৎ করে তার মধ্যে এমন পরিবর্তন কেন? আমি ভাবছিলাম এটা হয়তো কলেজের চাপে তার মানসিক অবস্থার কোনো পরিবর্তন হয়েছে। তখনই হঠাৎ কুশোর পানিতে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। সেই আলো এতটাই উজ্জ্বল ছিল যে আমাদের দুজনের চোখ ধাঁধিয়ে গেল। আমি চোখ মুছে যখন আবার তাকালাম, দেখি কুশোর পানিতে একটা পুরনো সিন্দুক ভেসে উঠেছে। এটা কি মা? রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করল। আমিও বুঝতে পারছিলাম না। এই কুজোতে এমন কোনো সিন্দুক কোথা থেকে এল? রাজীব দড়ির সাহায্যে সিন্দুকটা তুলে আনল। সিন্দুকটা দেখতে খুবই পুরনো। এর গায়ে কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। এই চিহ্নগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো প্রাচীন লিপি। আমি বললাম, রাজীব, এটা খোলার আগে তোর বাবাকে একবার দেখিয়ে নেওয়া ভালো। কিন্তু রাজীব বলল, মা, এতক্ষণ অপেক্ষা করতে পারব না। চল একবার দেখি এর ভিতরে কি আছে। সিন্দুকের তালাটা অনেক পুরনো হয়ে গিয়েছিল। একটু চেষ্টা করতেই খুলে গেল। ভিতরে ছিল একটা পুরনো চামড়ার বই, কিছু পুরনো মুদ্রা, আর একটা অদ্ভুত দেখতে লকেট। রাজীব বইটা হাতে নিল। বইটার পাতা উল্টাতে গিয়ে দেখি সেখানে আমাদের পারিবারিক ইতিহাস লেখা। কিন্তু যেভাবে লেখা সেটা খুবই অদ্ভুত। যেন কোনো গোপন ইতিহাস।
বইয়ের প্রথম পাতায় লেখা ছিল চক্রবর্তী বংশের গুপ্ত সম্পদ। যে এই বই পড়বে তাকে একটা বিশেষ অভিযানে যেতে হবে। এই অভিযানে সফল হলে পাবে অকল্পনীয় ধনসম্পদ। আমি বললাম, রাজীব, এগুলো হয়তো কারোর মজা করার জিনিস। এত সিরিয়াসলি নিস না। কিন্তু রাজীব বলল, মা, দেখো তো, এখানে আমাদের দাদুর নাম লেখা আছে। আর এই লকেটটাও দেখো, এতে দাদুর ছবি আছে। গিউ সত্যিই লকেটে আমার শ্বশুরের একটা পুরনো ছবি ছিল। আর বইতেও তার নামের উল্লেখ আছে। এখন আমিও আগ্রহী হয়ে উঠলাম। বইতে লেখা ছিল, এই কুশোর নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে। সেই সুড়ঙ্গ দিয়ে গেলে পাওয়া যাবে একটা পুরনো মন্দির। সেই মন্দিরে লুকিয়ে আছে চক্রবর্তী বংশের আসল ধনসম্পদ। রাজীব উত্তেজিত হয়ে বলল, মা, চল আমরা এই অ্যাডভেঞ্চারে যাই। দেখি কি আছে সেখানে। আমি ভয় পাচ্ছিলাম কিন্তু কৌতূহল হচ্ছিল। তখন দুপুর 2টো বাজে। প্রিয়া স্কুল থেকে ফিরবে আর বিশ্বজিৎ অফিস থেকে আসবে। আমি বললাম, আজকে নয় রাজীব, তোর বাবা আর বোনকে বলে নিয়ে তারপর যাব। কিন্তু রাজীব বলল, মা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। বইয়ে লেখা আছে নির্দিষ্ট সময়েই এই সুড়ঙ্গ খুলে। আজকের পর আবার 6 মাস অপেক্ষা করতে হবে। আমি বই থেকে পড়লাম, প্রতি অমাবস্যার দিন দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই সুড়ঙ্গ খোলা থাকে। এই সময়েই প্রবেশ করতে হবে। আজকে সত্যিই অমাবস্যা। আমি ভাবলাম, একবার দেখেই আসি। যদি কিছু বিপদের মনে হয় তাহলে ফিরে আসব। আমরা কুশোর ভিতরে নামলাম। নিচে গিয়ে দেখি সত্যিই একটা গুপ্ত দরজা খোলা। সেখান দিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গ চলে গেছে। রাজীব টর্চ জ্বেলে সামনে এগোতে শুরু করল। আমিও তার পেছনে পেছনে যেতে লাগলাম। সুড়ঙ্গটা বেশ চওড়া এবং অনেক দূর পর্যন্ত বিস্তৃত। প্রায় 15 মিনিট হেঁটে যাওয়ার পর আমরা একটা বড় হল ঘরে পৌঁছালাম। সেখানে অনেকগুলো পুরনো মূর্তি আর ছবি রয়েছে। দেয়ালে প্রাচীন কিছু চিত্রকর্ম আঁকা। রাজীব বলল, মা, দেখো, এই ছবিগুলোতে আমাদের পূর্বপুরুষদের কাহিনী আঁকা আছে। সত্যিই ছবিগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো ঐতিহাসিক ঘটনার বর্ণনা। একটা ছবিতে দেখি একজন রাজা একটা বড় যুদ্ধে জিতেছেন। আরেকটা ছবিতে দেখি সেই রাজা একটা বড় ধনভাণ্ডার লুকিয়ে রাখছেন। হঠাৎ আমাদের পেছন থেকে একটা আওয়াজ আসল। কে এসেছে আমাদের গুপ্তস্থানে? আমরা ভয় পেয়ে পেছনে তাকালাম। দেখি একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তার চেহারা দেখে মনে হচ্ছে তিনি অনেক বৃদ্ধ, কিন্তু শরীর বেশ শক্তিশালী। ভয় পেও না বাছারা, বৃদ্ধ বললেন। আমি এই মন্দিরের রক্ষক। তোমরা চক্রবর্তী বংশের সন্তান তো? রাজীব বলল, হ্যাঁ, আমরা চক্রবর্তী বংশের। আপনি কে? বৃদ্ধ বললেন, আমার নাম হরিহর চক্রবর্তী। আমি তোমাদের দাদুর বড় ভাই। অনেক বছর আগে এই মন্দিরের দায়িত্ব নিয়ে এখানেই থেকে গেছি। আমি অবাক হয়ে বললাম, কাকা, আপনি এতদিন এখানে আছেন? আমরা তো জানতামই না। হরিহর কাকা বললেন, আমাদের পরিবারের একটা গোপন দায়িত্ব আছে। এই মন্দিরে যে ধনসম্পদ লুকানো আছে সেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গেছেন। কিন্তু সেই ধনসম্পদ পেতে হলে একটা পরীক্ষায় পাস করতে হয়। রাজীব জিজ্ঞেস করল, কি ধরনের পরীক্ষা কাকা? 3টে পরীক্ষা আছে, হরিহর কাকা বললেন। প্রথমটা হল বুদ্ধির পরীক্ষা, দ্বিতীয়টা সাহসের পরীক্ষা, আর তৃতীয়টা হল হৃদয়ের পরীক্ষা। 3টাতেই সফল হলে তবেই ধনসম্পদ পাবে। আমি জিজ্ঞেস করলাম, পরীক্ষাগুলো কি রকম? হরিহর কাকা একটা দরজার দিকে ইশারা করে বললেন, ওই দরজার ভিতরে 3টা কক্ষ আছে। প্রতিটা কক্ষে এক একটা পরীক্ষা নিতে হবে। তবে সাবধান, এই পরীক্ষাগুলো বিপজ্জনক। যদি ব্যর্থ হও তাহলে এই মন্দির থেকে বেরিয়ে যেতে পারবে না। রাজীব সাহস করে বলল, আমরা প্রস্তুত কাকা। আমরা এই পরীক্ষা দিতে চাই। হরিহর কাকা বললেন, ঠিক আছে। তবে মনে রাখবে, তোমাদের একসাথে থাকতে হবে। আলাদা হয়ে গেলে বিপদ বেড়ে যাবে। আমরা প্রথম কক্ষে প্রবেশ করলাম। সেখানে একটা বড় পাথরের টেবিলের উপর কিছু অদ্ভুত চিহ্ন আঁকা। দেয়ালে একটা ফলক টাঙানো যেখানে একটা ধাঁধা লেখা। ধাঁধাটা পড়লাম, আমি সবার আগে আসি কিন্তু সবার পরে যাই। আমি থাকলে অন্ধকার দূর হয়। আমি না থাকলে কিছুই দেখা যায় না। আমি কে? রাজীব ভেবে ভেবে বলল, মা, এটা হলো আলো। আলো সবার আগে আসে আর সবার পরে যায়। আলো থাকলে অন্ধকার দূর হয় আর আলো না থাকলে কিছু দেখা যায় না। আমি বললাম, হ্যাঁ, এটাই সঠিক উত্তর। আমরা পাথরের টেবিলে কি আলো লিখলাম। হঠাৎ কক্ষের ভিতর একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল আর আমাদের সামনে আরেকটা দরজা খুলে গেল।
দ্বিতীয় কক্ষে গিয়ে দেখি সেখানে একটা গভীর গর্ত। গর্তের উপর দিয়ে একটা সরু ব্রিজ। ব্রিজটা দেখে বোঝা যাচ্ছে এটা খুবই পুরনো আর দুর্বল। হরিহর কাকার আওয়াজ শোনা গেল, এটা সাহসের পরীক্ষা। তোমাদের এই ব্রিজ দিয়ে ওপারে যেতে হবে। কিন্তু সাবধান, ব্রিজটা ভেঙে যেতে পারে গু। রাজীব প্রথমে যেতে চাইল। আমি বললাম, না রাজীব, আমি আগে যাব। যদি কিছু হয় তাহলে তুই ফিরে যাবি গু। আমি সাবধানে ব্রিজের উপর পা রাখলাম। ব্রিজটা একটু কেঁপে উঠল কিন্তু ধরল। আমি ধীরে ধীরে এগোতে লাগলাম। প্রতিটা পা ফেলার সময় মনে হচ্ছিল ব্রিজটা ভেঙে পড়বে। অবশেষে আমি ওপারে পৌঁছে গেলাম। এবার রাজীবের পালা। সেও আমার মতো সাবধানে এগোতে লাগল। যখন রাজীব মাঝপথে পৌঁছাল তখন হঠাৎ ব্রিজের একটা অংশ ভেঙে পড়ল। রাজীব দুলতে দুলতে কোনোমতে ব্যালেন্স রক্ষা করল। আমি চিৎকার করে বললাম, রাজীব, সাহস রাখ। তুই পারবি গু। রাজীব অবশেষে ওপারে এসে পৌঁছাল। আমরা দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এবার তৃতীয় কক্ষে প্রবেশ করার পালা। সেখানে গিয়ে দেখি একটা সুন্দর বাগান। বাগানের মাঝখানে একটা ফোয়ারা আর তার পাশে দুটো চেয়ার। হরিহর কাকা সেখানে বসে আছেন। তিনি বললেন, এটা হৃদয়ের পরীক্ষা। তোমাদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে গি। তিনি আমাদের দিকে দুটো বাক্স এগিয়ে দিলেন। একটা বাক্সে আছে অসীম ধনসম্পদ। অন্যটায় আছে অমূল্য গান। তোমরা যে কোনো একটা বেছে নিতে পারো। কিন্তু একবার বেছে নেওয়ার পর আর ফেরানো যাবে না আগে। আমি আর রাজীব একে অপরের দিকে তাকালাম। রাজীব বলল, মা, তুমি যেটা বলবে সেটাই নেবগু। আমি ভাবলাম, ধনসম্পদ থাকলে আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে। কিন্তু গান আছে বলেই আমরা মানুষ। জ্ঞান দিয়ে ধনসম্পদ অর্জন করা যায়, কিন্তু ধনসম্পদ দিয়ে গান কেনা যায় না। আমি বললাম, আমরা গানের বাক্সটা নিতে চাই। হরিহর কাকা মুচকি হেসে বললেন, তোমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছ। আসলে দুটো বাক্সেই একই জিনিস আছে। যারা গান বেছে নেয় তারাই প্রকৃত ধনসম্পদের অধিকারী হয়। তিনি দুটো বাক্সই খুলে দিলেন। ভিতরে দেখি অনেকগুলো পুরনো বই, পাণ্ডুলিপি আর কিছু রত্নখচিত অলঙ্কার। এই বইগুলোতে আছে আমাদের পূর্বপুরুষদের সমস্ত গান। চিকিৎসা বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র, রসায়ন, গণিত, সবকিছু। আর এই অলঙ্কারগুলো তো আছেই গি। রাজীব অবাক হয়ে বলল, কাকা, এগুলো তো অমূল্য। হ্যাঁ বাছা, হরিহর কাকা বললেন। কিন্তু এগুলো নিয়ে যাওয়ার আগে তোমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে। এই জ্ঞান শুধু ভালো কাজেই ব্যবহার করবে। আর এই ধনসম্পদ দিয়ে দরিদ্রদের সেবা করবে গ। আমরা দুজনেই হাত উঁচু করে প্রতিজ্ঞা করলাম। হরিহর কাকা বললেন, এখন তোমরা বাড়ি ফিরে যাও। কিন্তু মনে রেখো, এই গোপন স্থানের কথা কাউকে বলবে না। শুধু পরিবারের লোকেরা জানতে পারবে গু। আমরা সমস্ত বই আর অলঙ্কার নিয়ে ফেরার পথ ধরলাম। সুডঙ্গ দিয়ে কুশোর কাছে পৌঁছে যখন উপরে উঠলাম তখন সন্ধ্যা হয়ে গেছে। বিশ্বজিৎ আর প্রিয়া বাড়ি ফিরে এসেছে। তারা আমাদের দেখে খুব চিন্তিত হয়েছিল। আমরা সব কিছু খুলে বললাম। প্রিয়া বলল, মা, এ তো রূপকথার মতো। বিশ্বজিৎ প্রথমে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন আমরা সেই বইগুলো আর অলঙ্কার দেখালাম তখন সে বুঝল আমরা সত্যি কথা বলছি। সেই রাত থেকেই আমাদের জীবন পাল্টে গেল। আমরা সেই প্রাচীন বইগুলো পড়ে অনেক কিছু শিখলাম। রাজীব বইগুলো পড়ে এমন সব বিষয়ে দক্ষ হয়ে উঠল যা আধুনিক বিজ্ঞানেও নেই। একদিন একটা বইতে দেখি একটা বিশেষ ওষুধের ফর্মুলা লেখা যা দিয়ে যে কোনো জটিল রোগ ভালো করা যায়। রাজীব সেই ঔষধ বানিয়ে আশেপাশের অসুস্থ মানুষদের দিতে শুরু করল। মানুষ ভাবত রাজীব কোনো বড় ডাক্তার। কিন্তু আমরা জানতাম এসব তার পূর্বপুরুষদের গানের ফল। একদিন গ্রামের একটা ছোট মেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। বড় শহরের ডাক্তাররাও তার রোগ ধরতে পারছিল না। তার বাবা মা আমাদের কাছে এল সাহায্যের জন্য। রাজীব সেই প্রাচীন বই দেখে একটা বিশেষ ঔষধ বানাল। মাত্র 3 দিনেই মেয়েটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এই খবর চারদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করল। কিন্তু আমাদের একটা সমস্যা হল। আমরা প্রতিজ্ঞা করেছিলাম এই জ্ঞান শুধু ভালো কাজে ব্যবহার করব। কিন্তু কিছু দুষ্ট লোক আমাদের কাছ থেকে এই জ্ঞান জোর করে নিতে চাইল। একদিন রাজীব আমাকে বলল, মা, আমি একটা স্বপ্ন দেখেছি। হরিহর কাকা এসে বলেছেন আমাদের আরও বড় কাজ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কী রকম কাজ? রাজীব বলল, তিনি বলেছেন আমাদের দেশের সমস্ত প্রাচীন গান সংগ্রহ করতে হবে। অনেক জায়গায় এমন গান ছড়িয়ে ছিটিয়ে আছে গু। আমরা এই নতুন মিশন শুরু করলাম।
দেশের বিভিন্ন প্রান্তে যেতে লাগলাম। পুরনো মন্দির, গুহা, লাইব্রেরি সব জায়গা খুঁজে দেখলাম। একটা যাত্রায় আমরা হিমালয়ের পাদদেশে একটা আশ্রমে গেলাম। সেখানে একজন সাধু বাবা থাকতেন। তার বয়স ছিল প্রায় ৯০ বছর। সাধু বাবা আমাদের দেখে বললেন, তোমরা এসেছ? আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম গে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, আপনি কিভাবে জানলেন আমরা আসব? তিনি হেসে বললেন, আমার গুরু আমাকে বলে গেছেন। তিনি বলেছিলেন একদিন চক্রবর্তী বংশের কিছু মানুষ আসবে গে। আমরা আরও অবাক হলাম। আপনার গুরু আমাদের চিনতেন? সাধু বাবা বললেন, হ্যাঁ। আমার গুরু ছিলেন হরিহর চক্রবর্তী গো। আমরা শুনে হতবাক। হরিহর কাকার একজন শিষ্য এখানে? সাধু বাবা আমাদের একটা গুপ্ত কক্ষে নিয়ে গেলেন। সেখানে অসংখ্য পুরনো বই আর পাণ্ডুলিপি রাখা। এগুলো তোমাদের জন্যই সংরক্ষণ করে রেখেছি, তিনি বললেন। আমরা সেই বইগুলো দেখে অভিভূত হলাম। এত গান একসাথে আর কোথাও দেখিনি। সাধু বাবা বললেন, কিন্তু এগুলো নেওয়ার আগে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে গি। রাজীব জিজ্ঞেস করল, কী রকম পরীক্ষা বাবা? তোমাদের ৭ দিন এখানে থেকে ধ্যান করতে হবে। কোনো খাবার খাওয়া যাবে না, শুধু পানি খেতে পারবে গু। আমি ভয় পেলাম। এত কঠিন পরীক্ষা। কিন্তু রাজীব বলল, আমরা প্রস্তুত বাবা গু। আমরা সেই পরীক্ষা শুরু করলাম। প্রথম দিন খুব কষ্ট হল। ক্ষুধায় কাতর হয়ে গেলাম। কিন্তু দ্বিতীয় দিন থেকে একটু ভালো লাগতে শুরু করল। মনে হচ্ছিল শরীর হালকা হয়ে যাচ্ছে। তৃতীয় দিনে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। হরিহর কাকা এসে বললেন, ভয় পেও না, তোমরা ঠিক পথেই আছো গে। চতুর্থ দিনে রাজীবও এমন স্বপ্ন দেখল। সপ্তম দিন শেষ হওয়ার পর সাধু বাবা এলেন। তিনি আমাদের দেখে খুশি হলেন। তোমরা সফল হয়েছ, তিনি বললেন। এবার তোমরা এই সমস্ত গানের অধিকারী গো। আমরা সেই বইগুলো নিয়ে বাড়ি ফিরলাম। এবার আমাদের কাছে আরও বেশি গান জমা হল। কিন্তু এত গান সামলানো আমাদের পক্ষে কঠিন হয়ে গেল। আমরা ভাবলাম আরও সাহায্য দরকার। তখন ডক্টর মুখার্জি একটা পরামর্শ দিলেন। তোমরা একটা বিশ্ববিদ্যালয় খোল। সেখানে এই প্রাচীন গান আধুনিক পদ্ধতিতে শেখানো হবে গু। আমাদের এই পরিকল্পনা ভালো লাগল। আমরা সরকারের কাছে আবেদন করলাম। অনেক কাগজপত্র আর ঝামেলার পর অবশেষে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনুমোদন মিলল। আমরা নাম দিলাম খুব প্রাচীন ভারতীয় গান বিশ্ববিদ্যালয় উ। শুরুতে শুধু কয়েকজন ছাত্র ভর্তি হল। কিন্তু আস্তে আস্তে খবর ছড়াতে লাগল। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেখানেই গেছে সেখানেই সফল হয়েছে। তাদের গান দেখে সবাই অবাক। একদিন একটা আন্তর্জাতিক সম্মেলনে আমাদের একজন ছাত্র এমন একটা গবেষণাপত্র উপস্থাপনা করল যা সারা বিশ্বের বিজ্ঞানীরা অবাক হয়ে গেলেন। সেই ছাত্রটা প্রাচীন আযুর্বেদের সাথে আধুনিক বিজ্ঞান মিলিয়ে ক্যান্সারের একটা নতুন চিকিৎসা আবিষ্কার করেছে। এই খবর পত্রিকায় বেরিয়ে যাওয়ার পর বিদেশ থেকে অনেক ছাত্র আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতে চাইল। কিন্তু আমরা সবাইকে নিলাম না। আমাদের নিয়ম অনুযায়ী শুধু সৎ আর যোগ্য ছাত্রদেরই নিলাম। একদিন আমেরিকার একটা বড় বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাব এল। তারা আমাদের সাথে যৌথভাবে গবেষণা করতে চায়। আমরা রাজি হলাম। কিন্তু শর্ত দিলাম যে আমাদের প্রাচীন গানের কৃতিত্ব আমরাই পাব। এভাবে আমাদের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানে পৌঁছে গেল। কিন্তু সবচেয়ে খুশির কথা হল, আমাদের লক্ষ্য পূরণ হচ্ছে। আমাদের ছাত্ররা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সেবা করছে। একটা পরিসংখ্যান দেখলে অবাক হবেন। আমাদের ছাত্রদের চিকিৎসায় রোগ ভালো হওয়ার হার ৯-৮। অন্যদিকে সাধারণ চিকিৎসায় এই হার মাত্র ৭-৫। আমাদের এই সাফল্য দেখে অনেকেই ঈর্ষা করতে শুরু করল। কিছু প্রতিষ্ঠান আমাদের বিরুদ্ধে অভিযোগ করল যে আমরা নাকি জাদুটোনা করি। এই অভিযোগের জবাব দিতে আমাদের অনেক কষ্ট হল। কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা একটা বৈজ্ঞানিক গবেষণা করালাম। সেই গবেষণায় প্রমাণিত হল আমাদের চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ বৈজ্ঞানিক। এরপর সবাই আমাদের মেনে নিল। আজ আমার বয়স ৬০ হয়ে গেছে। রাজীব এখন ৪০-এর কাছাকাছি। প্রিয়াও বড় হয়ে বিয়ে করেছে। কিন্তু আমাদের কাজ থেমে নেই। এখনও প্রতিদিন নতুন নতুন আবিষ্কার হচ্ছে। গতকাল প্রিয়া একটা খবর দিল। সে বলল, মা, আমি একটা নতুন ঔষধ আবিষ্কার করেছি যা দিয়ে ডায়াবেটিস সম্পূর্ণ ভালো করা যাবে গু। আমি খুশি হলাম। আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজ চালিয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে মন খারাপ হয়। হরিহর কাকা আর নেই।
তিনি যদি থাকতেন তাহলে আমাদের এই সাফল্য দেখে কতই না খুশি হতেন। তবে আমার বিশ্বাস তিনি কোথাও না কোথাও আছেন। আমাদের পথ দেখাচ্ছেন। সেই যে কুজো পরিষ্কার করার দিনে আমাদের এই অভিযান শুরু হয়েছিল, সেই কুজোটা এখনও আছে। এখনও সেই মিষ্টি পানি বের হয়। কিন্তু এখন আমরা জানি সেই পানির আসল মাহাত্ম্য। সেই পানি শুধু তৃষ্ণা মেটায় না, আত্মাকেও তৃপ্ত করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্রদের আমরা প্রথমেই সেই কুজোর কাছে নিয়ে যাই। তাদের বলি এই কুজোর ইতিহাস। অনেক ছাত্র বলে, ম্যাডাম, এ তো রূপকথার গল্পের মতো। আমি হেসে বলি, জীবনটাই তো একটা রূপকথা। আমরা যদি ভালো মানুষ হই তাহলে সুখের শেষ হয় গে। গত মাসে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা বিশেষ সম্মান পেয়েছি। ইউনেস্কো আমাদের বিশ্ব ঐতিহ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সম্মান পেয়ে আমি কেঁদে ফেলেছিলাম। মনে পড়ে গেল সেই দিনের কথা যখন রাজীব আমাকে বলেছিল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেই কথার পেছনে লুকিয়ে ছিল এত বড় একটা ভবিষ্যৎ। আজ আমি বুঝতে পারি সেটা আমাদের পূর্বপুরুষদের ইশারা ছিল। তারা চাইছিলেন আমরা যেন এই পথে এগিয়ে যাই। রাজীব এখন আন্তর্জাতিক পর্যায়ে একজন শিক্ষিত গবেষক। কিন্তু সে এখনও আমার কাছে সেই ছোট্ট ছেলে যে লজ্জা পেয়ে বলেছিল, মা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। আমার মনে হয় আমাদের গল্প এখানেই শেষ নয়। আরও অনেক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার বাকি আছে। কাল প্রিয়া বলেছে সে আফ্রিকায় যেতে চায়। সেখানে নাকি প্রাচীন মিশরীয় সভ্যতার সাথে আমাদের ভারতীয় গানের মিল আছে। হয়তো সেখানে গিয়ে আমরা আরও নতুন কিছু আবিষ্কার করব। কিন্তু যাই আবিষ্কার করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য থাকবে একই, মানুষের কল্যাণ। সেই কুয়োর পানি যেমন সবার তৃষ্ণা মেটায়, আমাদের গানও সবার কাজে আসুক। এটাই আমাদের প্রার্থনা। আর সেই যে কুজোর পাড়ে বসে রাজীব বলেছিল, মা, এই কুজোর পানির মতোই তোমার ভালোবাসা আমার জন্য গভীর, ও সেই ভালোবাসা দিয়েই আমরা আজ পুরো বিশ্বকে সেবা করছি। এই তো আমাদের গল্প। একটা সাধারণ কুজো পরিষ্কার করতে গিয়ে আমরা খুঁজে পেলাম অসাধারণ এক ভবিষ্যৎ। আর সেই শুরুর দিনে রাজীবের সেই অদ্ভুত কথাগুলো, সেগুলো ছিল আমাদের পূর্বপুরুষদের আত্মার প্রেরণা। তারা চাইছিলেন আমরা যেন এই পথে এগিয়ে যাই। এই রহস্যময় পথে যা আমাদের পৌঁছে দিয়েছে সত্যিকারের ধনসম্পদে, গানের ধনসম্পদে। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার এখানেই শেষ হয়নি। গত সপ্তাহে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন রহস্যময় বৃদ্ধা এসেছিলেন। তার পরিচয় দিতে অস্বীকার করলেন। শুধু বললেন, আমি তোমাদের খোঁজ করছিলাম। তিনি আমাদের একটা প্রাচীন মানচিত্র দিয়ে গেলেন। সেই মানচিত্রে দেখানো হয়েছে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে আরও 7টা গুপ্ত মন্দির আছে। প্রতিটা মন্দিরে রয়েছে বিভিন্ন ধরনের গান, বৃদ্ধা বলেছিলেন। একটায় আছে নক্ষত্রবিজ্ঞান, আরেকটায় সমুদ্রবিজ্ঞান। আরও আছে বায়ুবিজ্ঞান, অগ্নিবিজ্ঞান। রাজীব সেই মানচিত্র দেখে উত্তেজিত হয়ে গেল। মা, চল আমরা এই মন্দিরগুলো খুঁজে বের করি। আমি প্রথমে দ্বিধায় ছিলাম। আমাদের বয়স এখন অনেক। এত কঠিন অভিযানে যাওয়া ঠিক হবে কি? কিন্তু প্রিয়া বলল, মা, আমরা সবাই একসাথে যাব। আমার স্বামী রঞ্জিতও আমাদের সাহায্য করবে। প্রিয়ার স্বামী রঞ্জিত একজন দক্ষ পর্বতারোহী। তার সাথে থাকলে আমাদের নিরাপত্তা নিশ্চিত। আমরা প্রথমে রাজস্থানের থর মরুভূমির একটা মন্দির খুঁজতে গেলাম। মানচিত্র অনুযায়ী সেখানে বায়ু বিজ্ঞানের গান লুকানো আছে। 3 দিন মরুভূমিতে ঘোরার পর আমরা একটা পুরনো দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পেলাম। সেখানে গিয়ে দেখি একটা গুপ্ত প্রবেশপথ আছে। সেই প্রবেশপথ দিয়ে গিয়ে আমরা একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষে পৌঁছালাম। সেখানের দেয়ালে অসংখ্য চিত্র আঁকা। সব ছবিতে বাতাস আর ঝড়ের বর্ণনা। একটা পাথরের পাটাতনে একটা পুরনো বই রাখা। বইটা খুলে দেখি সেখানে বায়ু চালনার অদ্ভুত সব পদ্ধতি লেখা। এগুলো দিয়ে বাতাসকে নিয়ন্ত্রণ করা যায়। রাজীব অবাক হয়ে বলল। আমরা সেই বইটা নিয়ে দ্বিতীয় মন্দিরের উদ্দেশ্যে রওনা হলাম। এবার গন্তব্য হিমালয়ের কোনো একটা গুহা। পাহাড়ি পথে যেতে যেতে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে হল। একবার তুষারঝড়ে পড়ে আমরা প্রায় হারিয়ে গিয়েছিলাম। কিন্তু রঞ্জিতের দক্ষতায় আমরা নিরাপদে সেই গুহায় পৌঁছাতে পারলাম। সেই গুহায় পেলাম জল বিজ্ঞানের অমূল্য গান। কিভাবে পানি থেকে শক্তি তৈরি করতে হয়, কিভাবে সমুদ্রের গভীর থেকে রত্ন তুলতে হয়, সব কিছু লেখা আছে। তৃতীয় মন্দিরে পেলাম অগ্নিবিজ্ঞানের গান। সেখানে লেখা ছিল কিভাবে আগুন ছাড়াই তাপ তৈরি করা যায়। এভাবে একে একে আমরা 7টা মন্দিরেই গেলাম। প্রতিটা মন্দির থেকে পেলাম বিভিন্ন ধরনের গান। কিন্তু সবচেয়ে চমৎকার ঘটনা ঘটল সর্বশেষ মন্দিরে।
সেই মন্দিরটা ছিল কন্যাকুমারীর কাছে সমুদ্রের তলায়। আমাদের ডুবুরি সাজে নামতে হয়েছিল। সেখানে পেলাম একটা অদ্ভুত যন্ত্র। দেখতে অনেকটা কম্পিউটারের মতো, কিন্তু সম্পূর্ণ পাথরে তৈরি। সেই যন্ত্রে হাত রাখতেই হঠাৎ একটা হোলোগ্রাম ভেসে উঠল। সেখানে দেখা গেল একজন প্রাচীন ঋষি। ঋষি বললেন, তোমরা চক্রবর্তী বংশের সন্তান। আমি অনেক দিন ধরে তোমাদের অপেক্ষায় ছিলাম গে। আমরা অবাক। একই ধরনের প্রযুক্তি? ঋষি বললেন, এটা আমাদের প্রাচীন হোলোগ্রাম প্রযুক্তি। 1000 বছর আগে আমরা এই বার্তা রেকর্ড করে রেখেছি। তিনি বলে চললেন, তোমরা এতদিনে 7টা মন্দিরের গান সংগ্রহ করেছ। এখন তোমাদের দেওয়া হবে সবচেয়ে বড় দায়িত্ব। কি দায়িত্ব? রাজীব জিজ্ঞেস করল। তোমাদের এই সব গান একসাথে করে একটা বই লিখতে হবে। সেই বইয়ের নাম হবে সপ্ত বিজ্ঞান সংহিতা। এই বই মানবজাতির জন্য একটা নতুন যুগের সূচনা করবে গে। আমরা সেই দায়িত্ব নিলাম। পরের 2 বছর আমরা শুধু সেই বই লেখার কাজেই লেগে রইলাম। দিনে 18 ঘণ্টা করে কাজ করতাম। বইটা যখন সম্পূর্ণ হল, তখন দেখলাম এটা পৃথিবীর সবচেয়ে বড় গানের ভাণ্ডার। এই বইয়ে আছে এমন সব আবিষ্কার যা আধুনিক বিজ্ঞান এখনও করেনি। আমরা বইটা প্রকাশ করার আগে একবার পরীক্ষা করে দেখতে চাইলাম। বইতে লেখা একটা পদ্ধতি অনুসরণ করে রাজীব একটা ছোট্ট যন্ত্র বানাল। সেই যন্ত্র দিয়ে সে বাতাস থেকে পানি তৈরি করতে পারল। এটা দেখে আমরা বুঝলাম বইয়ের গান কত শক্তিশালী। কিন্তু একই সময় আমরা বুঝলাম এই গান ভুল হাতে গেলে বিপদ হতে পারে। আমরা সিদ্ধান্ত নিলাম এই বই সবার জন্য প্রকাশ করব না। শুধু যোগ্য এবং বিশ্বস্ত মানুষদের দেওয়া হবে। আমরা বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীদের একটা সম্মেলন করালাম। সেই সম্মেলনে আমরা আমাদের আবিষ্কারের কিছু অংশ তুলে ধরলাম। বিজ্ঞানীরা দেখে হতবাক। তারা বললেন, এ তো অসম্ভব। এমন গান কোথা থেকে পেলেন? আমরা সংক্ষেপে আমাদের কাহিনী বললাম। নোবেল পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী ডক্টর এডওয়ার্ড কিমের বললেন, এই জ্ঞান দিয়ে আমরা পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারি। কিন্তু আমরা সতর্ক ছিলাম। আমরা বললাম, আমরা এই জ্ঞান ধীরে ধীরে প্রকাশ করব, যাতে কেউ এর অপব্যবহার করতে না পারে। প্রথমে আমরা চিকিৎসা বিজ্ঞানের কিছু অংশ প্রকাশ করলাম। এর ফলে ক্যান্সার, এইডস, ডায়াবেটিস এই সব রোগের নতুন চিকিৎসা আবিষ্কৃত হল। তারপর প্রকাশ করলাম কৃষি বিজ্ঞানের অংশ। এর ফলে খাদ্য উৎপাদন দ্বিগুণ হয়ে গেল। পরিবেশ বিজ্ঞানের অংশ প্রকাশ করার ফলে দূষণের সমাধান পাওয়া গেল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এল শক্তি বিজ্ঞানে। আমাদের আবিষ্কৃত পদ্ধতিতে বাতাস আর পানি থেকে অসীম শক্তি তৈরি করা যায়। এর ফলে পৃথিবীতে আর কোনো শক্তি সংকট রইল না। কিন্তু এত সব পরিবর্তনের সাথে সাথে আমাদের ব্যক্তিগত জীবনেও নতুন অভিজ্ঞতা হচ্ছিল। প্রিয়ার একটা ছেলে হয়েছে। নাম রেখেছে অরিত্র। মাত্র 5 বছর বয়সেই সে এমন সব কথা বলে যা আমাদের অবাক করে। একদিন অরিত্র আমাকে বলল, দাদি, আমি স্বপ্নে দেখেছি আমাদের পূর্বপুরুষদের। তারা বলেছেন আমাকেও একটা বিশেষ কাজ করতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কি কাজ বাবা? অরিত্র বলল, তারা বলেছেন আমি বড় হয়ে এই জ্ঞান দিয়ে মহাকাশে যাব। অন্য গ্রহের মানুষদের সাথে দেখা করব। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো শিশুসুলভ কল্পনা। কিন্তু পরে দেখলাম অরিত্রর কথায় অনেক গভীরতা আছে। একদিন সে একটা ছবি এঁকে আনল। সেখানে দেখানো হয়েছে একটা অদ্ভুত যন্ত্র যা দিয়ে আকাশে উড়া যায়। আমরা সেই ছবি দেখে অবাক। এটা আমাদের সপ্ত বিজ্ঞান সংহিতায় বর্ণিত একটা বিমানের হুবহু ছবি। রাজীব বলল, মা, মনে হচ্ছে অরিত্রর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরা আবার কথা বলছেন। আমরা সিদ্ধান্ত নিলাম অরিত্রকে ছোটবেলা থেকেই এই সব গান শেখাব। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল যা আমাদের সবার জীবন আবার পাল্টে দিল। সেদিন রাতে আমরা সবাই বাড়িতে ছিলাম। হঠাৎ আকাশে একটা উজ্জ্বল আলো দেখা গেল। সেই আলো আস্তে আস্তে আমাদের বাড়ির উপর নেমে এল। আলো নিভে যাওয়ার পর দেখি আমাদের বাগানে একটা অদ্ভুত যন্ত্র দাঁড়িয়ে আছে। দেখতে অনেকটা উড়ন্ত পিরিচের মতো। সেই যন্ত্র থেকে বেরিয়ে এল 3 জন মানুষ। কিন্তু তাদের চেহারা আমাদের মতো নয়। তারা অনেক লম্বা, চোখ বড় আর ত্বক নীলচে। আমরা ভয় পেয়ে গেলাম। এরা কারা? তাদের মধ্যে একজন আমাদের ভাষায় কথা বলল। ভয় পাবেন না, আমরা আপনাদের বন্ধু। আপনারা কে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। আমরা এসেছি একটা দূরের গ্রহ থেকে। আমাদের গ্রহের নাম নক্ষত্রলোক। রাজীব সাহস করে জিজ্ঞেস করল, আপনারা এখানে কেন এসেছেন? নক্ষত্রলোকের মানুষটা বলল, আমরা আপনাদের খোঁজ করছিলাম।
আপনারা যে প্রাচীন জ্ঞান উদ্ধার করেছেন সেটা আসলে আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া আমরা আরও অবাক। এর মানে কি? অনেক হাজার বছর আগে আমাদের গ্রহের কিছু মানুষ পৃথিবীতে এসেছিল। তারা এখানকার মানুষদের সাথে মিশে গিয়েছিল। আপনারা তাদেরই বংশধর। এ কি শুনছি আমরা? আমরা অন্য গ্রহের মানুষের বংশধর? নক্ষত্রলোকের মানুষটা আরও বলল, আমাদের গ্রহে এখন বিপদ। একটা মহাকাশীয় ঝড় আসছে যা আমাদের গ্রহকে ধ্বংস করে দিতে পারে। আমাদের আপনাদের সাহায্য দরকার। আমরা কি সাহায্য করতে পারি? প্রিয়া জিজ্ঞেস করল। আপনাদের উদ্ধার করা জ্ঞান দিয়ে আমরা একটা শক্তিশালী রক্ষাকবচ তৈরি করতে পারি। কিন্তু সেজন্য আপনাদের আমাদের গ্রহে যেতে হবে। আমরা একে অপরের দিকে তাকালাম। এ তো অবিশ্বাস্য একটা প্রস্তাব। অরিত্র হঠাৎ বলে উঠল, দাদি, আমি যেতে চাই। আমি জানি আমার এই কাজ করার কথা। আমি ভাবলাম, এই ছোট্ট ছেলেটা কি করে জানে? রাজীব বলল, আমরা সবাই যাব। আমাদের পূর্বপুরুষদের গ্রহ দেখার সুযোগ হাতছাড়া করব না। নক্ষত্রলোকের মানুষরা খুশি হল। তারা বলল, আমরা আগামীকাল রাত্রে আপনাদের নিয়ে যাব। সেই রাতে আমরা কেউই ঘুমাতে পারিনি। মহাকাশ ভ্রমণ, এ যে আমাদের স্বপ্নেও মনে হয়নি। পরদিন সন্ধ্যায় আমরা প্রস্তুত হলাম। আমাদের সপ্ত বিজ্ঞান সংহিতার বইটা নিলাম। নক্ষত্রলোকের মহাকাশযানে চড়ে আমরা রওনা হলাম। মহাকাশযানের ভিতরটা অসাধারণ। দেয়ালে দেয়ালে আলোর খেলা। আর এমন প্রযুক্তি যা পৃথিবীতে নেই। আমাদের বলা হলো নক্ষত্রলোক পৌঁছাতে 7 দিন লাগবে। ভ্রমণের সময় আমরা অনেক কিছু শিখলাম। নক্ষত্রলোকের মানুষরা আমাদের তাদের ইতিহাস বলল। তারা বলল, আমাদের গ্রহ পৃথিবীর চেয়ে অনেক এগিয়ে। কিন্তু একটা সমস্যা আছে। আমাদের গ্রহে আবেগ অনুভূতি কম। আপনাদের মতো ভালোবাসা আমাদের নেই। আমি বুঝলাম, প্রযুক্তিগত উন্নতি হলেই সব হয় না। হৃদয়ের উষ্ণতাও দরকার। 7ম দিনে আমরা নক্ষত্রলোক গ্রহে পৌঁছালাম। গ্রহটা দেখতে অসাধারণ। চারদিকে স্ফটিকের মতো ঝকঝকে শহর। আকাশে 2টা সূর্য। কিন্তু একটা সমস্যা দেখলাম। সেখানকার মানুষদের মুখে কোনো হাসি নেই। সবাই যেন রোবটের মতো চলাফেরা করছে। আমাদের নিয়ে যাওয়া হলো তাদের প্রধান বিজ্ঞানাগারে। সেখানে গিয়ে দেখি হাজার হাজার বিজ্ঞানী কাজ করছেন। তারা সেই মহাকাশীয় ঝড় থেকে রক্ষার উপায় খুঁজছেন। তাদের প্রধান বিজ্ঞানী আমাদের বললেন, আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু সফল হতে পারিনি। আপনাদের প্রাচীন জ্ঞানে হয়তো সমাধান আছে। রাজীব আমাদের সপ্ত বিজ্ঞান সংহিতা খুল। সেখানে সত্যিই মহাকাশীয় ঝড় সম্পর্কে লেখা ছিল। আমরা জানতে পারলাম এই ধরনের ঝড় থেকে বাঁচার জন্য শুধু প্রযুক্তি নয়, সম্মিলিত মানসিক শক্তিও দরকার। প্রিয়া বলল, আপনাদের সবাইকে একসাথে মন একাগ্র করে একটা শক্তিক্ষেত্র তৈরি করতে হবে। কিন্তু সমস্যা হল নক্ষত্রলোকের মানুষরা ভালোবাসা আর একাগ্রতা ভুলে গেছে। আমি বললাম, আমরা আপনাদের শেখাবো কিভাবে হৃদয় দিয়ে ভাবতে হয়। পরের কয়েকদিন আমরা তাদের শেখালাম ভালোবাসার মন্ত্র। কিভাবে পরস্পরের প্রতি সহানুভূতি দেখাতে হয়। আস্তে আস্তে তাদের মুখে হাসি ফুটতে শুরু করল। অরিত্র সবচেয়ে বেশি সাহায্য করল। সে তাদের শিশুদের সাথে খেলা করত। তার নিষ্পাপ হাসি দেখে সেখানকার শিশুরাও হাসতে শিখল। 10ম দিনে সেই মহাকাশীয় ঝড় এল। নক্ষত্রলোকের সব মানুষ একসাথে হয়ে ধ্যান করতে শুরু করল। আমরাও সাথে যোগ দিলাম। প্রচণ্ড এক শক্তির অনুভূতি হল। মনে হচ্ছিল পুরো গ্রহ একটা সুরক্ষা বুদবুদে ঢাকা পড়ে গেছে। মহাকাশীয় ঝড় এসে সেই সুরক্ষা বুদবুদে ধাক্কা দিল কিন্তু ভেদ করতে পারল না। 3 ঘণ্টা পর ঝড় শান্ত হল। নক্ষত্রলোক রক্ষা পেয়েছে। সেখানকার সব মানুষ আমাদের ধন্যবাদ দিল। তাদের প্রধান বললেন, আপনারা আমাদের শুধু প্রাণ নয়, হৃদয় উদ্ধার করেছেন। আমরা আরও 15 দিন সেখানে ছিলাম। সেই সময় আমরা তাদের প্রযুক্তিও শিখলাম। ফেরার সময় তারা আমাদের অনেক উপহার দিল। একটা ছোট্ট মহাকাশযান, কিছু অত্যাধুনিক যন্ত্র আর সবচেয়ে বড় উপহার, তাদের চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান। পৃথিবীতে ফিরে আসার পর আমাদের জীবন আরও বেশি উদ্দেশ্যমূলক হয়ে উঠল। আমরা নক্ষত্রলোক থেকে আনা চিকিৎসা জ্ঞান দিয়ে এমন সব রোগের চিকিৎসা করতে শুরু করলাম যা আগে অসাধ্য ছিল। আমাদের বিশ্ববিদ্যালয় এখন আন্তর্গ্রহীয় শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠল। নক্ষত্রলোকের কিছু ছাত্র এসে আমাদের কাছে ভালোবাসার শিক্ষা নেয়। আবার আমাদের কিছু ছাত্র নক্ষত্রলোকে গিয়ে উন্নত প্রযুক্তি শেখে। অরিত্র এখন 10 বছর বয়সী। সে আমাদের সবচেয়ে মেধাবী ছাত্র।
সে একই সাথে পৃথিবী আর নক্ষত্রলোকের ভাষা জানে। গতকাল সে আমাকে বলল, দাদি, আমার আরেকটা স্বপ্ন এসেছে। আমাদের ছায়াপথে আরও অনেক গ্রহ আছে যেখানে জীবন আছে। আমাদের তাদের সবার সাথে সংযোগ স্থাপন করতে হবে। আমি হেসে বললাম, তুই যা বলিস সব সত্যি হয়ে যায়। এবারও হয়তো হবে। সত্যিই মাত্র কয়েকদিন পরে আরও 2টো গ্রহ থেকে বার্তা এল। তারাও আমাদের সাথে যোগাযোগ করতে চায়। একটা গ্রহের নাম জোল্লোক। সেখানে সব কিছুই পানির তৈরি। তাদের শরীরও পানির মতো তরল। আরেকটা গ্রহের নাম বায়ুলোক। সেখানকার মানুষরা বাতাসের মতো হালকা। তারা হাওয়ায় ভেসে বেড়ায়। আমরা এই নতুন বন্ধুদের সাথেও সম্পর্ক গড়ে তুললাম। জোল্লোক থেকে আমরা শিখলাম পানির সাথে কথা বলার পদ্ধতি। বায়ুলোক থেকে শিখলাম বাতাস নিয়ন্ত্রণের কৌশল। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে 4টে গ্রহের ছাত্ররা পড়াশোনা করে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল, এই সব গ্রহের মানুষরা বলল তাদের পূর্বপুরুষদের কাছেও চক্রবর্তী বংশের কাহিনী আছে। মানে আমাদের পূর্বপুরুষরা শুধু পৃথিবী নয়, বিভিন্ন গ্রহে গিয়ে জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন। এই ভেবে আমার বুক গর্বে ভরে যায়। গত বছর একটা বড় ঘটনা ঘটেছে। আমাদের ছায়াপথের কেন্দ্রে একটা প্রাচীন স্থাপনা আবিষ্কৃত হয়েছে। সেখানে নাকি সব গ্রহের প্রাচীন জ্ঞানের মূল উৎস লুকানো আছে। সব গ্রহের প্রতিনিধিরা মিলে একটা যৌথ অভিযানের পরিকল্পনা করেছে। আমি এখন 75 বছর বয়সী। এত বড় অভিযানে যাওয়ার মতো শারীরিক ক্ষমতা নেই। কিন্তু রাজীব আর প্রিয়া যাবে। আর অরিত্রকে নিয়ে যাওয়া হবে বিশেষ মিশনে। অভিযানের দিন যখন এল, আমি সবাইকে আশীর্বাদ করলাম। তোমাদের পূর্বপুরুষদের আত্মা তোমাদের সাথে আছে, আমি বললাম। ভয় পেও না গে। তাদের মহাকাশয়ান যখন আকাশে মিলিয়ে গেল, আমি সেই পুরনো কুয়োর কাছে গিয়ে বসলাম। মনে পড়ল সেই দিনের কথা যখন রাজীব প্রথম এই কুজোতে নেমেছিল। কে জানত সেই দিন থেকে আমাদের জীবনে এত পরিবর্তন আসবে। 15 দিন পর অভিযানী দল ফিরে এল। তাদের সাথে এনেছে আরও অবিশ্বাস্য খবর। ছায়াপথের কেন্দ্রে তারা একটা বিশালাকার গ্রন্থাগার আবিষ্কার করেছে। সেখানে লক্ষ লক্ষ বছরের জ্ঞান সংরক্ষিত। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হল, সেই গ্রন্থাগারের রক্ষক ছিলেন একজন চক্রবর্তী। তার নাম মহাজ্ঞানী অশ্বিনী কুমার চক্রবর্তী। তিনি 1000 বছর ধরে সেই গ্রন্থাগার রক্ষা করে আসছেন। তিনি রাজীবদের দেখে বলেছিলেন, আমি জানতাম আমার বংশের লোকেরা একদিন এখানে আসবে। তিনি তাদের সেই গ্রন্থাগারের সব জ্ঞানের দায়িত্ব দিয়ে দিলেন। এখন তোমাদের কাজ হবে এই জ্ঞান সব গ্রহে ছড়িয়ে দেওয়া, তিনি বলেছিলেন। এখন আমাদের একটা মহাকাশীয় বিশ্ববিদ্যালয় আছে। সেখানে হাজার হাজার গ্রহের ছাত্ররা পড়াশোনা করে। আমি এখন আর সক্রিয়ভাবে কাজ করতে পারি না। কিন্তু পরামর্শদাতা হিসেবে সাহায্য করি। অরিত্র এখন 16 বছর বয়সী। সে আমাদের মহাকাশীয় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্র। গতকাল সে আমাকে বলল, দাদি, আমি এখন বুঝতে পারি আমাদের আসল উদ্দেশ্য কী। কি বাবা? আমি জিজ্ঞেস করলাম। আমাদের উদ্দেশ্য হল মহাবিশ্বের সব প্রাণীকে একসাথে আনা। যাতে কেউ একা না থাকে। সবাই সবার বন্ধু হয়। আমি তার কথা শুনে খুশি হলাম। এই ছেলেটা সত্যিই আমাদের বংশের যোগ্য উত্তরাধিকার। আজ আমার 80তম জন্মদিন। সব গ্রহ থেকে আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে। জন্মদিনের উপহার হিসেবে অরিত্র আমাকে একটা বিশেষ যন্ত্র দিল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। এটা দিয়ে তুমি আমাদের পূর্বপুরুষদের সাথে কথা বলতে পারবে কি? আমি যন্ত্রটা চালু করলাম। একটা হোলোগ্রাম ভেসে উঠল। সেখানে দেখি হরিহর কাকা দাঁড়িয়ে আছেন। সুমিত্রা, তিনি বললেন, তুমি আমাদের স্বপ্নের চেয়েও বেশি কিছু করেছ। আমি কেঁদে ফেললাম। এত বছর পর তাকে দেখতে পেলাম। কাকা, আমি কি ঠিক পথে আছি? আমি জিজ্ঞেস করলাম। একেবারে ঠিক পথে। তুমি শুধু আমাদের বংশ নয়, পুরো মহাবিশ্বের গর্ব। তিনি আরও বললেন, তোমার কাজ এখনও শেষ হয়নি। আরও একটা বড় দায়িত্ব আছে। কি দায়িত্ব কাকা? তোমাকে মহাবিশ্বের শান্তিরক্ষী পরিষদ গঠন করতে হবে। যাতে সব গ্রহের মধ্যে চিরকালের জন্য শান্তি থাকে। আমি সেই দায়িত্ব নিলাম। পরের বছর আমরা মহাবিশ্বীয় শান্তিরক্ষী পরিষদকে গঠন করলাম। এই পরিষদে রয়েছে হাজারো গ্রহের প্রতিনিধি। আমাকে এই পরিষদের আজীবন সম্মানীয় সভানেত্রী করা হয়েছে। এখন মহাবিশ্বে কোনো যুদ্ধ নেই। সব গ্রহ মিলেমিশে থাকে। আমি এখন 85 বছর বয়সী। শরীর দুর্বল হয়ে পড়েছে। কিন্তু মন এখনও প্রাণবন্ত। গতকাল ডাক্তার বলেছেন আমার বেশি দিন নেই।
কিন্তু আমি দুঃখিত নই। আমি একটা পূর্ণ জীবন পেয়েছি। সেই যে দিন রাজীব কুজোতে নেমে পরিষ্কার করেছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিনই ছিল নতুন আবিষ্কারের। আমি দেখেছি আমাদের পরিবার কিভাবে মহাবিশ্বের সেবায় নিজেদের উৎসর্গ করেছে। রাজীব এখন মহাবিশ্বের সবচেয়ে সম্মানিত চিকিৎসক। প্রিয়া হয়েছে আন্তর্গ্রহীয় শিক্ষামন্ত্রী। আর অরিত্র, সে হয়েছে মহাবিশ্বের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রদূত। আমার নাতনি অর্চিতা, প্রিয়ার মেয়ে, সে হয়েছে মহাকাশীয় বিজ্ঞানী। আমাদের বংশের প্রতিটা সদস্য মহাবিশ্বের কল্যাণে কাজ করছে। আজ রাতে আমি হয়তো শেষবারের মতো সেই পুরনো কুয়োর কাছে যাব। সেখানে বসে আমি মনে করব সেই দিনটার কথা যখন সব কিছু শুরু হয়েছিল। রাজীব যখন বলেছিল, মা তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, ও সেই কথার পেছনে লুকিয়ে ছিল এত বড় একটা ভবিষ্যৎ। আর যখন সে বলেছিল, মা এই কুজোর পানির মতোই তোমার ভালোবাসা আমার জন্য গভীর, ও সেই ভালোবাসা শুধু আমার পরিবারে সীমাবদ্ধ থাকেনি, সেটা ছড়িয়ে গেছে পুরো মহাবিশ্বে। এই চরম মুহূর্তে এসে আমি বুঝতে পারি, জীবনের প্রতিটা ঘটনাই আমাদের একটা বিশেষ গন্তব্যের দিকে নিয়ে যায়। সেই সিন্দুক খোঁজা থেকে শুরু করে মহাবিশ্বের শান্তিরক্ষী পরিষদ গঠন পর্যন্ত সব কিছুই ছিল পূর্বনির্ধারিত। আমাদের পূর্বপুরুষরা জানতেন একদিন তাদের বংশধররা এই কাজগুলো করবে। কাল সকালে যদি আমি আর না জাগি, তাহলেও আমার কোনো আফসোস থাকবে না, কারণ আমি জানি আমাদের কাজ চলমান থাকবে। অরিত্রর পরে তার সন্তানরা এই দায়িত্ব নেবে, তারপর তাদের সন্তানরা। চক্রবর্তী বংশের এই মহৎ ঐতিহ্য চলতে থাকবে যুগ যুগ ধরে। আর সেই পুরনো কুজোটা, সেটা থাকবে আমাদের শেখদের প্রতীক হয়ে। ভবিষ্যতের প্রজন্মরা যখনই হতাশ হবে, তারা সেই কুয়োর কাছে এসে শক্তি পাবে। সেই মিষ্টি পানি তাদের মনে করিয়ে দেবে তাদের পূর্বপুরুষদের ভালোবাসার কথা। আর সবচেয়ে বড় কথা, তারা বুঝতে পারবে যে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। সেই জ্ঞান যদি ভালোবাসা আর সেবার সাথে মিলিত হয়, তাহলে অসাধ্য কিছুই নেই। এই তো আমাদের গল্পের শেষ। না, আসলে এটা শেষ নয়। এটা একটা নতুন শুরু। কারণ আমাদের পরের প্রজন্ম আরও বড় কিছু করবে। তারা হয়তো আবিষ্কার করবে সময় ভ্রমণের পদ্ধতি, অথবা খুঁজে পাবে অন্য মহাবিশ্বের সাথে যোগাযোগের রাস্তা। কিন্তু যাই করুক না কেন, তাদের মূল উদ্দেশ্য থাকবে একই, সবার কল্যাণ। আর সেই শুরুর দিনে রাজীবের সেই কথা, আমি তোমাকে বিয়ে করতে চাই, সেটা ছিল আসলে আমাদের পূর্বপুরুষদের একটা প্রতীকী বার্তা। তারা চাইছিলেন আমরা জ্ঞানের সাথে, সেবার সাথে, ভালোবাসার সাথে এক অটুট বন্ধনে আবদ্ধ হই। আর আমরা সেই বন্ধনে আবদ্ধ হয়ে আজ পুরো মহাবিশ্বকে এক পরিবার বানিয়েছি। এই হল আমাদের অসাধারণ রোমাঞ্চকর জীবনের গল্প, যা শুরু হয়েছিল একটা সাধারণ কুজো পরিষ্কার করার মধ্য দিয়ে। কয়েকজন দস্যু আমাদের বাড়িতে আক্রমণ করল। তারা চাইছিল আমাদের সেই বইগুলো। রাজীব বলল, মা আমাদের পালাতে হবে। এই বইগুলো এদের হাতে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের সাথে ছিল শুধু সেই মূল্যবান বইগুলো। আমরা পাহাড়ের দিকে পালিয়ে গেলাম। সেখানে একটা পুরনো গুহায় আশ্রয় নিলাম। কিন্তু দস্যুরা আমাদের খোঁজ করতে করতে সেখানেও পৌঁছে গেল। তখন হঠাৎ একটা অলৌকিক ঘটনা ঘটল। আকাশে বজ্রবিদ্যুৎ শুরু হল। প্রচণ্ড বৃষ্টি নামল। দস্যুরা ভয় পেয়ে পালিয়ে গেল। আমরা বুঝলাম এটা হয়তো আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। পরদিন সকালে আমরা আবার সেই কুজোর কাছে গেলাম। হরিহর কাকাকে সব কথা বললাম। তিনি বললেন, আমি জানতাম এমন সময় আসবে। তোমাদের এখন আরও গোপনে থাকতে হবে। এই জ্ঞান শুধু যোগ্য মানুষদের দেওয়া যাবে। তিনি আমাদের একটা নতুন পরিকল্পনা দিলেন। আমরা এক জায়গায় বেশিদিন থাকব না। নিয়মিত জায়গা পরিবর্তন করব। যেখানে যাব সেখানকার অসুস্থ মানুষদের সেবা করব, কিন্তু আমাদের আসল পরিচয় গোপন রাখব। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলাম। এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে লাগলাম। রাজীব ডাক্তারের ছদ্মবেশে মানুষের সেবা করত। কয়েক মাস এভাবে কাটল। একদিন আমরা একটা দূরের গ্রামে পৌঁছালাম। সেই গ্রামে একটা ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছিল। অনেক মানুষ মারা যাচ্ছিল। রাজীব সেই প্রাচীন বই দেখে একটা ঔষধ বানাল। কিন্তু ঔষধটা বানাতে প্রয়োজন ছিল একটা বিশেষ ফুলের, যা শুধু পূর্ণিমার রাতে ফোটে। সেদিন ছিল অমাবস্যা। পূর্ণিমার জন্য আরও 15 দিন অপেক্ষা করতে হবে। কিন্তু ততদিনে অনেক মানুষ মারা যাবে। আমি বললাম, রাজীব, অন্য কোনো উপায় নেই? রাজীব বই ঘেঁটে দেখল। সেখানে লেখা আছে একটা বিকল্প উপায়।
যদি কেউ তার নিজের আয়ু 10 বছর কমিয়ে দেয় তাহলে সেই ফুল যে কোনো সময় ফোটানো যাবে। আমি না ভেবেই বললাম, আমি রাজি। আমার আয়ু কমিয়ে দাও। রাজীব বলল, না মা, এটা করা যাবে না। আমি আমার আয়ু কমাবো। আমরা দুজনে এই নিয়ে তর্ক করতে লাগলাম। শেষে বিশ্বজিৎ বলল, আমি করব। আমার বয়স সবচেয়ে বেশি। কিন্তু হরিহর কাকা হঠাৎ সেখানে এসে হাজির। তিনি বললেন, কারো আয়ু কমানোর দরকার নেই। আমি তোমাদের একটা গোপন কথা বলি। আসলে সেই ফুল এখানেই আছে। এই গুহার গভীরে একটা গোপন বাগান আছে যেখানে সেই ফুল সারা বছরই ফোটে। আমরা অবাক হয়ে গেলাম। হরিহর কাকা আমাদের সেই গোপন বাগানে নিয়ে গেলেন। সত্যিই সেখানে অনেক বিরল ফুল ফুটে আছে। আমরা প্রয়োজনীয় ফুল নিয়ে ঔষধ বানালাম। সেই ঔষধ দিয়ে পুরো গ্রামের মানুষকে সুস্থ করে তুললাম। গ্রামের মানুষ আমাদের দেবতার মতো মনে করতে শুরু করল। কিন্তু আমরা জানতাম আমরা শুধু আমাদের পূর্বপুরুষদের গান ব্যবহার করছি। 1 বছর এভাবে কাটল। আমরা অনেক গ্রামে গিয়ে হাজার হাজার মানুষের সেবা করলাম। কিন্তু একদিন একটা দুঃখবর পেলাম। আমাদের আসল বাড়িতে চোর ডাকাত এসে সব নষ্ট করে দিয়েছে। আমাদের সেই কুজো বুঝিয়ে দিয়েছে। আমি খুব দুঃখ পেলাম। আমাদের শৈশবের সব স্মৃতি সেই বাড়িতে জড়িয়েছিল। রাজীব বলল, মা, আমরা ফিরে গিয়ে বাড়িটা আবার তৈরি করব। আমরা আমাদের গ্রামে ফিরে গেলাম। দেখি সত্যিই সব কিছু নষ্ট। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল কুজোটা নষ্ট হয়নি। চোররা সেটা বুঝিয়ে দিতে পারেনি। হরিহর কাকা বললেন, এই কুজোটা সাধারণ কুজো নয়। এতে আছে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। কেউ একে নষ্ট করতে পারবে না। আমরা আবার বাড়ি তৈরি করতে শুরু করলাম। গ্রামের মানুষ আমাদের সাহায্য করল। কারণ আমরা তাদের অনেক সেবা করেছিলাম। নতুন বাড়ি তৈরি হওয়ার পর আমরা আবার স্বাভাবিক জীবনযাত্রা শুরু করলাম। রাজীব কলেজে ফিরে গেল। প্রিয়াও স্কুলে যেতে শুরু করল। কিন্তু আমাদের জীবনে আরও অ্যাডভেঞ্চার বাকি ছিল। একদিন প্রিয়া স্কুল থেকে এসে বলল, মা, আমাদের স্কুলে একটা নতুন স্যার এসেছেন। তিনি বলেছেন আমাদের এলাকায় নাকি প্রাচীন সভ্যতার নিদর্শন আছে। আমি আর বিশ্বজিৎ একে অপরের দিকে তাকালাম। আমরা বুঝতে পারলাম এই স্যার হয়তো আমাদের গোপন বিষয়ের খোঁজ করছেন। পরদিন আমি প্রিয়ার সাথে স্কুলে গিয়ে সেই স্যারের সাথে দেখা করলাম। তার নাম ডক্টর সুব্রত মুখার্জি। তিনি একজন প্রত্নতত্ত্ববিদ। তিনি বললেন, আপনাদের এলাকার ইতিহাস খুবই আকর্ষণীয়। আমি শুনেছি এখানে নাকি গুপ্ত ধনসম্পদ আছে। আমি সাবধানে বললাম, এসব তো লোকমুখের গল্প। আমরা তো কিছু জানি না। কিন্তু ডক্টর মুখার্জি বুদ্ধিমান মানুষ। তিনি আমার কথায় সন্দেহ করলেন। কয়েকদিন পর আমি দেখলাম তিনি আমাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছেন। তিনি বিভিন্ন জায়গায় খনন কাজ শুরু করেছেন। আমি হরিহর কাকাকে এই বিষয়ে জানালাম। তিনি বললেন, এটা আমি আশা করেছিলাম। এবার তোমাদের আরও সাবধান হতে হবে। একদিন রাতে ডক্টর মুখার্জি আমাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আমি জানি আপনাদের কাছে কোনো গোপন তথ্য আছে। আমি একজন গবেষক। আমি শুধু সত্য জানতে চাই। আমি আর বিশ্বজিৎ ভাবলাম, এই মানুষটা খারাপ লাগছে না। হয়তো তাকে কিছু বলা যেতে পারে। রাজীব বলল, আমাদের একটা শর্ত আছে। আপনাকে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি এই তথ্য ভুল কাজে ব্যবহার করবেন না। ডক্টর মুখার্জি প্রতিজ্ঞা করলেন। আমরা তাকে সব কিছু খুলে বললাম। তিনি শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, এ তো বিস্ময়কর। আপনাদের পূর্বপুরুষরা কতই না জ্ঞানী ছিলেন। ডক্টর মুখার্জি আমাদের সেই প্রাচীন বইগুলো দেখতে চাইলেন। আমরা কয়েকটা বই তাকে দেখালাম। তিনি বইগুলো পড়ে বললেন, এগুলো অমূল্য। এই জ্ঞান দিয়ে মানবজাতির অনেক উপকার করা যেতে পারে। তিনি প্রস্তাব করলেন, আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি এই বইগুলোর ফটোকপি করে একটা গবেষণাপত্র লিখতে পারি। আমরা রাজি হলাম। তবে শর্ত দিলাম যে তিনি আমাদের পরিবারের নাম বা ঠিকানা প্রকাশ করবেন না। ডক্টর মুখার্জি রাজি হলেন। তিনি আমাদের সাথে সেই গুপ্ত মন্দিরেও গেলেন। হরিহর কাকা তাকে দেখে খুশি হলেন। তিনি বললেন, অনেকদিন পর একজন সত্যিকারের গানপিপাসু মানুষের দেখা পেলাম। ডক্টর মুখার্জি মন্দিরের সব কিছু দেখে গবেষণা করতে লাগলেন। তিনি জানালেন, এই মন্দিরটা প্রায় 1000 বছরের পুরনো। আপনাদের পূর্বপুরুষরা অত্যন্ত উন্নত সভ্যতার মানুষ ছিলেন। তিনি বললেন, তারা এমন সব জ্ঞান জানতেন যা আজকের দিনেও অত্যাধুনিক। কয়েক মাস ধরে ডক্টর মুখার্জি আমাদের সাথে কাজ করলেন।
তিনি একটা বই লিখলেন খুব প্রাচীন ভারতের হারিয়ে যাওয়া জ্ঞান নামে। বইটা প্রকাশিত হওয়ার পর সারা দেশে হইচই পড়ে গেল। অনেক গবেষক আমাদের এলাকায় আসতে শুরু করলেন। কিন্তু ডক্টর মুখার্জি প্রতিজ্ঞা রক্ষা করলেন। তিনি আমাদের পরিচয় গোপন রাখলেন। একদিন একটা দুঃখের খবর পেলাম। হরিহর কাকা অসুস্থ হয়ে পড়েছেন। আমরা তার কাছে গেলাম। তিনি বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। তোমাদের উপর এখন এই মন্দিরের দায়িত্ব পড়বে কি। আমি কেঁদে ফেললাম। এই মানুষটা আমাদের এত কিছু দিয়েছেন। হরিহর কাকা বললেন, কেঁদো না। মৃত্যু তো স্বাভাবিক। তবে আমার একটা শেষ ইচ্ছা আছে কি। কি কাকা? রাজীব জিজ্ঞেস করল। আমি চাই তোমরা এই জ্ঞান ছড়িয়ে দাও। শুধু লুকিয়ে রাখলে হবে না। যোগ্য মানুষদের শেখাও। আমরা প্রতিজ্ঞা করলাম। কয়েকদিন পর হরিহর কাকা মারা গেলেন। আমরা তাকে সেই মন্দিরের কাছেই সমাধিস্থ করলাম। এরপর আমাদের জীবনে নতুন একটা পর্ব শুরু হল। আমরা একটা গোপন স্কুল খুললাম। সেখানে প্রাচীন গান শেখানো হতো। রাজীব প্রধান শিক্ষক হল। আমি আর বিশ্বজিৎ সহযোগিতা করতে লাগলাম। ডক্টর মুখার্জিও আমাদের সাহায্য করলেন। তিনি যোগ্য ছাত্র খুঁজে এনে দিতেন। এভাবে কয়েক বছর কাটল। আমাদের স্কুল থেকে অনেক মেধাবী ছাত্র বেরিয়েছে। তারা এখন দেশের বিভিন্ন জায়গায় মানুষের সেবা করছে। একদিন প্রিয়া বড় হয়ে বলল, মা, আমিও এই জ্ঞান শিখতে চাই। আমরা তাকে সব কিছু শেখালাম। সে খুব দ্রুত সব কিছু রপ্ত করে ফেল। এখন প্রিয়াও আমাদের সাথে কাজ করে। সে বিশেষভাবে শিশুদের চিকিৎসায় দক্ষ। আজ যখন পেছনে তাকাই মনে হয় সেই কুজো পরিষ্কার করার দিন থেকেই আমাদের জীবন পুরোপুরি বদলে গেছে। আমরা জানতে পারলাম আমাদের পূর্বপুরুষদের অসাধারণ ইতিহাস। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমরা শিখলাম যে জ্ঞানই হল সবচেয়ে বড় ধনসম্পদ। যেই জ্ঞান আমরা অন্যদের সাথে ভাগ করে নিই সেটাই আমাদের আসল সম্পদ। আজও যখন সেই কুশোর কাছে যাই মনে হয় হরিহর কাকা আছেন। তিনি আমাদের পথ দেখাচ্ছেন। রাজীব এখন একজন বিখ্যাত চিকিৎসক। কিন্তু তার খ্যাতির কারণ আধুনিক বিজ্ঞান নয়, প্রাচীন জ্ঞান। প্রিয়াও তার ভাইজের মতোই দক্ষ হয়ে উঠেছে। আমি আর বিশ্বজিৎ এখন বিদ্ধ হয়ে গেছি। কিন্তু আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমাদের স্কুল এখন আরও বড় হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা আসে এখানে। কিন্তু আমরা এখনও সেই পুরনো নিয়ম মেনে চলি। যে কেউ এখানে আসতে পারে না। শুধুমাত্র যোগ্য এবং সৎ মানুষরাই এই জ্ঞান পেতে পারে। গত বছর একটা বড় ঘটনা ঘটেছিল। কিছু বিদেশি গবেষক আমাদের এখানে এসেছিলেন। তারা আমাদের জ্ঞান নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু আমরা তাদের দিইনি। কারণ আমরা জানি তারা এই জ্ঞান ভুল কাজে ব্যবহার করবে। একদিন নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়, শুরুজাত। পদ্মা নদীর ধারে একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার রূপসী গ্রাম। গ্রামের নাম শুনলেই মনে হতো কত সুন্দর হবে। আর সত্যিই গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। সবুজ ধানক্ষেত, নারিকেল আর সুপারি গাছের সারি, আর নদীর শীতল হাওয়া, সব মিলিয়ে এক স্বর্গের মতো জায়গা। এই গ্রামেই থাকত একটা ছেলে, নাম তার আলম। বয়স তখন 17 কি 18 হবে। ফর্সা রং, লম্বা চুল, আর চোখে একটা স্বপ্ন, বড় হয়ে সে লেখক হবে। প্রতিদিন সন্ধ্যায় নদীর ধারে বসে সে লিখত তার ডায়েরিতে। কখনো কবিতা, কখনো গল্প, কখনো শুধু মনের কথা। আলমের বাবা মোক্তার সাহেব ছিলেন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক। মা রহিমা বেগম ছিলেন একজন নরম মনের মহিলা, যিনি সবসময় সবার জন্য রান্না করতেন। তাদের ছোট্ট টিনের চালের বাড়িটা ছিল গ্রামের মাঝখানে। আলমের একটা ছোট বোন ছিল, সামিয়া। বয়স তার 10 বছর। চঞ্চল, দুষ্টু, কিন্তু খুব মিষ্টি। সে সবসময় ভাইয়ের পিছন পিছন ঘুরত। ভাইয়া, আমাকে নিয়ে চলো না। এই ছিল তার প্রিয় সংলাপ। দ্বিতীয় অধ্যায়, নতুন প্রতিবেশী। একদিন গ্রামে নতুন একটা পরিবার এলো। তারা ঢাকা থেকে এসেছিল। বাবা একজন সরকারি চাকরিজীবী, বদলি হয়ে এই উপজেলায় এসেছেন। তাদের সাথে ছিল একটা মেয়ে, নাম তার তানিয়া। তানিয়া ছিল আলমের সমবয়সী। লম্বা চুল, বড় বড় চোখ, আর মুখে সবসময় একটা হাসি। সে ছিল খুবই পড়ুয়া। বই পড়তে তার খুব ভালো লাগত। প্রথম দিন যখন সে গ্রামের স্কুলে ভর্তি হল, তখন সবাই অবাক হয়ে তাকে দেখছিল। শহুরে মেয়ে, কিন্তু কোনো অহংকার নেই। আলম আর তানিয়ার প্রথম দেখা হয়েছিল স্কুলের লাইব্রেরিতে। দুজনেই একই বই খুঁজছিল, রবীন্দ্রনাথের গোরা।
তুমিও রবীন্দ্রনাথ পড়ো? আলম জিজ্ঞেস করেছিল। হ্যাঁ, আমার খুব প্রিয়। তুমি? তানিয়া হেসে জবাব দিয়েছিল। সেই থেকে তাদের বন্ধুত্ব শুরু। প্রতিদিন স্কুলে, লাইব্রেরিতে আর কখনো কখনো নদীর ধারে বসে তারা গল্প করত। সাহিত্য নিয়ে, জীবন নিয়ে, স্বপ্ন নিয়ে। তৃতীয় অধ্যায়, স্বপ্নের কথা। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, জানো, আমি বড় হয়ে লেখক হতে চাই। এমন গল্প লিখব যেগুলো মানুষের মন ছুঁয়ে যাবে গু। তানিয়া মৃদু হেসে বলল, তুমি পারবে। তোমার লেখার হাত খুব ভালো। তুমি যা লিখো তাতে আন্তরিকতা আছে গি। তুমি কি হতে চাও? আলম জিজ্ঞেস করল। আমি শিক্ষিকা হতে চাই। গ্রামের মেয়েদের পড়াতে চাই। দেখো না, এখানে কত মেয়ে স্কুলেই যায় না। আমি চাই সবাই পড়াশোনা করুক। তানিয়ার কথা শুনে আলম অবাক হল। এতটা সরল, এতটা নিঃস্বার্থ স্বপ্ন। তুমি সত্যিই অসাধারণ, আলম বলল। তানিয়া লজ্জা পেয়ে বলল, আরে না, আমি সাধারণ। তবে হ্যাঁ, আমি মানুষের জন্য কিছু করতে চাই। সেদিন থেকে আলমের মনে তানিয়ার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হল। সে বুঝতে পারছিল না এটা কি অনুভূতি, কিন্তু তানিয়াকে না দেখলে তার দিন ভালো যেত না। চতুর্থ অধ্যায়, বর্ষাকাল। বর্ষা এলো। পদ্মা নদী ফুলে ফেপে উঠল। চারিদিকে পানি আর পানি। স্কুল বন্ধ হয়ে গেল। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে? এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই। আমার প্রিয় বইটা। আমি নদীর ধারে রেখে এসেছিলাম। পানিতে ভেসে যাবে কি? তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত বইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য? তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়, আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়, আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়, গ্রামের মেলা। শরৎকাল এলো। গ্রামে বড় মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। স্বামীয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজা, তানিয়া আপু তোমার বউ হবে? আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম স্বামীয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো, তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল। কিন্তু দাম শুনে হতাশ হল, 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য? তানিয়া অবাক হয়ে বলল। তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ, আলম। তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখল, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সবকিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সংকট। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এ খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মোক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা। আমার দায়িত্ব আপনার সেবা করা, তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হল। আলম আর তার মা তার সাথে গেল। স্বামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হল প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না। চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত।
আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। 7ম অধ্যায়, ফিরে আসা। অবশেষে মোক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন। কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মোক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম। কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব। আলম তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব। তানিয়া হেসে মাথা নাড়ল। 8ম অধ্যায়, সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনেই জিপিএ 5 পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সবকিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত। কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল আর তানিয়া শিক্ষা বিভাগে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এল। রাজনীতি, সেশনজট, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো। কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত আলম তাকে শক্তি যোগাত। 9ম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল। সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলে শিক্ষিকা হিসেবে যোগ দিল। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি। আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিল। সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই গাগ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন। আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না। তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল। আমি জানতাম তুমি পারবে। তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল। সমালোচকরাও প্রশংসা করল। 10ম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে। এখন সময় এসেছে নিজেদের শেকডে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল। সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মোক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুল। বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। 11ম অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হল। নাম রাখল রূপা। ছোট্ট, ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুক্ত পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সবকিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে?
আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প মা। একদিন তোমাকে পুরো গল্প শোনাব গু। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাল। তানিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে দুটো ছেলেমেয়ে পরিচিত হয়েছিল। দাদ শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশজুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক। কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল বিনলি আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে। শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদর্শ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম গ। আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে, তানিয়া বলল। শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি গ। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা। আমরা তোমার পাশে আছি। সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লালকমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? ত্রয়োদশ অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুল। হাজার হাজার বই নিয়ে। গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত। জ্ঞানী শক্তি, আলম সবসময় বলত। আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি, তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে গ। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছ, সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারেই থাকত। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা গ। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হল। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি, তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব, আলম বলল। আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে, আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে গু। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিল। সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নড়েচড়ে বসল। নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামল। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেল। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ, একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলেন। আমরা সবাই মিলে বাঁচিয়েছি, আলম বলল। এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চদশ অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের। খুব মেধাবী মেয়ে। স্কুলে সবসময় প্রথম হয়। কিন্তু শুধু পড়াশোনায় নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা-মাকে বলল, আমি ডাক্তার হতে চাই। গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চায়, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে? তুমি যা হতে চাও, আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল। আমি ঢাকায় না, গ্রামেই থাকব। এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গু। আলম হেসে বলল, কেন মা? ঢাকায় তো ভালো সুযোগ পাবে। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গু।
এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাত লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে। ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিল। শ্রদ্ধায় পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষা। বিদেশেও পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো, আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উদ্বেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে, সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হল ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রামবাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিল। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখত লেখক হওয়ার। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিল। এই পুরস্কার শুধু আমার একার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তদশ অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে সেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে। খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার, সেই স্বপ্ন এখনও অটুট। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হল, জোছনা রাতের স্বপ্ন। এটাও বেশ জনপ্রিয় হল। তানিয়ার স্কুল এখন অনেক বড়। 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সবকিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর শামিয়া। শামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম, তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? শামিয়া হেসে বলল। মনে আছে, আলম হেসে বলল। সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়, তানিয়া বলল। আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা। তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো। ডাক্তার হও। তারপর জীবনসঙ্গী খুঁজবে। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিল। ফলাফল বেরোল, জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হল। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব। কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব। তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে। আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম। তারপর ফিরে এসেছি। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল।
প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত মেয়েকে দেখতে। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। ২০ অধ্যায়, পরিবারের বন্ধন। ৫ বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল। এমবিবিএস পাস করল ভালো ফলসহ। এখন তার সামনে অনেক সুযোগ। ঢাকার বড় বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি, রূপা ফোনে বলল। তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ, আলম বলল। বাবা, আমার স্বপ্ন তো ঢাকায় বড় ডাক্তার হওয়া নয়। আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগল। যাদের সামর্থ্য আছে তারা দিত। যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল। বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই। টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল। তুমি আমাদের গর্ব। ২১ অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগল। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হল। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হল। একদিন ফাহিম আলমের কাছে এলো। চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা। আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে। রূপা আর ফাহিমের বিয়ে হল। সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। ২২ অধ্যায়, ৩ প্রজন্ম। ২ বছর পর রূপার একটা ছেলে হল। নাম রাখল আয়ান। আলম আর তানিয়া দাদা দাদি হল। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ। এর জন্যই তো আমরা এত কাজ করছি। এখন বাড়িতে ৩ প্রজন্ম। আলমতানিয়া, রূপা, ফাহিম আর ছোট্ট আয়ান। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হল সে জিজ্ঞেস করল, দাদু তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি, নাতুগু। আমাকে একটা গল্প বলো না? ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কে। আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে। ২৩ অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন ৬০ পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে গেছে। কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে। কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন ৫ বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু তুমি কত বই লিখেছ? প্রায় ২০টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে। আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা। লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে, আমরা জানি। ২৪ অধ্যায়, গ্রামের হাসপাতাল। রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা ৩তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল রূপসী হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন। এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডা রূপা আর ডা ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয়। হাসপাতালে ১০টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি, সবকিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা।
আলম গর্বে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি গু। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ, রূপা বলল। 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী। কিন্তু বয়স হয়েছে, এখন শেখদে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল। তাই ফিরে এলাম ঘ। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই। তুমি কি পরামর্শ দাও? আলম ভাবল একটু। তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে কলমে কাজ শেখাও। তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে গু। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হল। সেখানে ছেলেমেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না, নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের। খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছে থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্নের বাংলাদেশ গ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশে সবাই শিক্ষিত হবে। কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে। কেউ গরিব থাকবে না। সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয় গে। আয়ান প্রথম হল। পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে গু। 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে। কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে। বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না। বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও। আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নিল। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে গি। কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই। একটা আত্মজীবনী। যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গু। তুমি লেখো, তানিয়া হেসে বলল। আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিল। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সবকিছু। বই প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখল, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি। আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায় বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না। তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না। আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে। রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি। তার লেখায় সে বেঁচে আছে। তার কাজে সে বেঁচে আছে। আমাদের মধ্যে সে বেঁচে আছে গি। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায় উত্তরাধিকার শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি। সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি।
আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে গু। সে গ্রামের লাইব্রেরিটাকে কি আলম স্মৃতি লাইব্রেরিকে নাম দিল। সেখানে আলমের সব বই রাখা হল। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি। আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান, যে এখন 15 বছরের, দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখাল। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল। চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে গি। বছরের পর বছর কেটে গেল। গ্রামটা আরও উন্নত হল। কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে। কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়। ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গ। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো। আর কখনো হাল ছেড়ো না গি। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকাল। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে গি। নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে। বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো, আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ, তানিয়া গু। তানিয়া হাসল। চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে, আলম। তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে গ। সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ, যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল। আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সবকিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন। আর নদীর ধারে, যেখানে একদিন দুটো তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা, যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন, স্বপ্ন দেখলে এবং কাজ করলে সবকিছুই সম্ভব। শিক্ষা, জীবনে স্বপ্ন দেখো বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরলসভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।